আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো দ্য অ্যানিমেল কিংডম। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে পৃথিবীর এমন এক ভয়ানক পরিস্থিতিকে দেখানো হয়েছে যখন পৃথিবীর সমস্ত মানুষ হঠাৎ করেই পরিণত হচ্ছিল বিভিন্ন প্রাণীতে। এমনকি কেউ কেউ তো পরিণত হচ্ছিল বিশাল আকৃতির দানবে। নিজেদের চোখের সামনেই যখন নিজেদের আপন মানুষেরা বিভিন্ন জন্তুতে পরিণত হতে থাকে আর তারা ভয়ঙ্কর হয়ে যখন আপন মানুষকেই আক্রমণ করতে শুরু করে, তখন পৃথিবীর পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় পৃথিবীর গল্প থেকে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে মোস্টপ্লে নামক একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই। মোস্টপ্লে হলো বাংলাদেশের সবচাইতে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ। এখনই এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 150 টাকা পর্যন্ত ফ্রি বোনাস। এছাড়াও সাইন আপ করে ভিডিওতে থাকা আমার প্রোমো কোডটি ব্যবহার করলেই পাবেন আরও 150 টাকা ফ্রি বোনাস। তাছাড়াও মোস্টপ্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং প্রতি ডিপোজিটে আরও 5% পর্যন্ত অতিরিক্ত বোনাস। সেই সাথে থাকছে সাপ্তাহিক 10% পর্যন্ত ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারে 1200 টাকা আনলিমিটেড। সেই সাথে এই আইপিএলে প্রেডিক্ট করে জিতে নিন 5 কোটি টাকা পর্যন্ত। আমার পিন কমেন্ট থেকে মোস্টপ্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন, অসংখ্য বোনাস নিন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। তো গল্পটি শুরু হয় ফ্রান্সের একটি শহরে। এখানে আমরা শহরের রাস্তার মাঝখানে একটি কার দেখতে পাই, যেখানে এমিল তার বাবা ডেভিডের সঙ্গে ট্রাফিক জ্যামে বসেছিল। কিন্তু হঠাৎ করেই তাদের বাবা ছেলের মধ্যে কোনো এক বিষয় নিয়ে তর্ক শুরু হয়ে যায়। তাই এমিল তখন তার বাবার সঙ্গে রাগ করে গাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ডেভিড তখন সঙ্গে সঙ্গে গিয়ে তাকে থামায়। সে তখন কনভিন্স করে আবারও তাকে গাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে অনেক জোরে একটি আওয়াজ হয়। তারা দেখতে পায় যে একটি গাড়ির মধ্য থেকে অদ্ভুত এক ধরনের মানুষ বেরিয়ে আসে, কারণ তার পেছনে দুটো ডানা রয়েছে। এমনকি তার হাত পাগুলোও এক ধরনের পশুর মতোই ছিল, যেটা দেখে সেখানে থাকা সকলেই অনেক ভয় পেয়ে যায়, কারণ তার একটি ডানা রয়েছে আর আরেকটি হাতও কোনো স্বাভাবিক মানুষের হাতের মতো ছিল না, সেটাও ছিল এক ধরনের পশুর মতো। এখানে তাকে কয়েকজন মানুষ শান্ত করার চেষ্টা করছিল। তো তাকে দেখে এমিল এবং ডেভিড ভয় পেয়ে সেখানে লুকিয়ে পড়ে। তার একটি গাড়ির পেছনে লুকিয়েছিল। এদিকে সেই অদ্ভুত মানুষটিকে যেই দুজন ব্যক্তি থামানোর চেষ্টা করছিল, সে তাদের দুজনকেই মেরে সেখান থেকে পালিয়ে একটি বিল্ডিংয়ের মধ্যে চলে যায়। কিন্তু তারপরও রেস্কিউ টিম কোনোমতে তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। এদিকে সুযোগ বুঝে এমিল এবং ডেভিড তাদের গাড়ির ভেতরে বসে পড়ে আর তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি হসপিটালে চলে আসে। আসলে এই হসপিটালে এমিলের মা ভর্তি রয়েছে, কারণ হঠাৎ করেই তার চেহারা এক ধরনের পাখির মতো হয়ে যাচ্ছে। এবার এমিল এবং ডেভিড ডক্টরের সঙ্গে কথা বললে ডক্টর তাদেরকে জানায় যে বেশ কিছুদিন ধরে চারিদিকে এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষ হঠাৎ করেই বিভিন্ন ধরনের পশু পাখিতে রূপান্তরিত হচ্ছে আর প্রতিনিয়তই তার কাছে এমন অনেক পেশেন্ট আসছে। এবার ডক্টর এমিলের মায়ের ব্যাপারে কথা বলে। সে তাদেরকে জানায় তাদের জন্য এটা অনেক ভালো খবর যে গত কয়েক সপ্তাহ ধরে এমিলের মা শান্ত রয়েছে, কিন্তু তারপরও তাকে বাড়িতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। হসপিটালে রেখেই তার ট্রিটমেন্ট করা দরকার, কারণ কখন কি হয়ে যায় তা তো বলা যায় না। আর তাকে বাড়িতে রাখলে হয়তো তারা সবকিছু ম্যানেজ করতে পারবে না। কিন্তু ডেভিড তাকে বলে, আমরা তো খুব ভালোভাবেই সবকিছু ম্যানেজ করছিলাম, কিন্তু আপনারাই তো তাকে জোর করে হসপিটালে নিয়ে এসেছেন। ডক্টর তখন তাকে বলে, দেখুন এখানে আমাদের কিছু করার নেই, গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের কাছে অর্ডার আছে এমন কোনো পেশেন্ট পেলে আমরা যেন হসপিটালেই ট্রিটমেন্ট করি। তবে নর্থে আমাদের হসপিটালে নতুন আরেকটি ব্রাঞ্চ খুলেছে, আপনারা চাইলে তাকে সেখানেও ট্রিটমেন্ট করাতে পারেন। এরপর ডেভিড তার ওয়াইফের রুমে গিয়ে তার ওয়াইফকে দেখতে যায়, আর তার ওয়াইফকে দেখে সে তার ছেলেকে এসে বলে, তুমি কি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাও না? তোমার তার সঙ্গে গিয়ে কথা বলা উচিত। কিন্তু এমিল তখন বলে, তোমার কি মনে হয় বাবা, আমি তার সঙ্গে কথা বললে সে আমার কথা বুঝতে পারবে? তার মধ্যে কি সেই সেন্স এখন রয়েছে? তখন ডেভিড তাকে বলে, সে তোমার মা হয়, তোমার তার সঙ্গে গিয়ে কথা বলাটা জরুরি নয়, বরং তুমি যদি তার সামনে গিয়ে দাঁড়াও তাহলে সে অন্যরকম এক শান্তি পাবে, এটাই সবচাইতে বড় বিষয়। এরপর আমরা এমিলের মাকে দেখতে পাই। তার চেহারা দেখে বোঝাই যাচ্ছিল যে সেও ধীরে ধীরে কোনো পশুতে রূপান্তরিত হচ্ছে। তার মায়ের নাম ছিল লুসি। এরপর আমরা ডেভিড এবং এমিলকে একটি জায়গার দিকে যেতে দেখি। তারা আসলে নর্থের দিকে একটি বাসা নিয়েছে, কারণ নর্থের হসপিটালেই তারা লুসির ট্রিটমেন্ট করাবে। তো ডেভিড সেখানকার একটি রেস্টুরেন্টে জব নিয়ে নেয়, আর এমিল সেখানকারই একটি নতুন স্কুলে ভর্তি হয়ে যায়। তো সে স্কুলেরই একটি মেয়ে সবার সামনে এমিলকে তার নাম জিজ্ঞাসা করে, এমনকি সেই সাথে তার বাবার নাম, সে কোথায় থাকে, কি করে, এই সবকিছু।
কিন্তু ক্লাসে সবাই তখন মেয়েটিকে নিয়ে মজা করতে থাকে। মেয়েটি তখন সেখানে দাঁড়িয়ে বলে যে তার নাম হচ্ছে জুলিয়া, তার আসলে ADHD নামক একটি ডিসঅর্ডার রয়েছে, যার কারণে তার মাথায় যা আসে সে সামনাসামনি বলে দেয়। সে বুঝে উঠতে পারে না যে কখন তার কি বলা উচিত। আসলে জুলিয়া মেয়েটা খুবই সহজ সরল একজন মেয়ে ছিল, আর তার সহজ সরল কথাবার্তা শুনে এমিলের কাছে খুবই ভালো লাগে। তো এমিল তখন তার স্কুল শেষ করে সোজা সেই রেস্টুরেন্টে চলে আসে যেখানে তার বাবা কাজ করে। এখানে এই রেস্টুরেন্টের ওনারের সঙ্গেও এমিলের দেখা হয়। তারা সবাই মিলে এখানে গল্প করছিল, আর গল্পের এক পর্যায়ে ওনার এখানে বলে, শুনলাম আমাদের এরিয়াতেই নাকি একটি নতুন হসপিটাল তৈরি হয়েছে, আর সেটার পুরোটাই নাকি কংক্রিটের তৈরি। একথা শুনে ডেভিড বলে, সেটা তো হবেই, কারণ এই হসপিটালে তো সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আসা হচ্ছে যারা পশু পাখিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাই তাদের জন্য তো মজবুত হসপিটালই জরুরি। তো এর কিছুক্ষণ পরে চারিদিকে প্রচণ্ড জোরে বাতাস বইতে থাকে, আর রাত হতে হতে সেখানে ভয়ানক রকমের তুফান শুরু হয়। এ সময় এমিল তার রুমে বসেই ছিল। এরপর সে যখন জানালা দিয়ে বাহিরে তাকায়, তখন আকাশের বিদ্যুৎ চমকালে সে বাহিরে ভয়ানক এক চেহারার একজন মানুষকে দেখতে পায়। এতে সে একদম চমকে ওঠে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই মানুষটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এমিল মনে করে যে সে হয়তো কিছু একটা ভুল দেখেছে। এবার রাতে অনেক শক্তিশালী বাতাসের কারণে সকালবেলা দেখা যায় এমিলদের বাড়ির সামনে অনেকগুলো গাছ ভেঙে পড়ে আছে, তাই তারা বাবা ছেলে মিলে সেগুলো পরিষ্কার করে। এরপর হঠাৎ করেই ডেভিডের কাছে একটি ফোন আসে। ফোন কলটি পেয়ে ডেভিড তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার পথে তারা দেখতে পায় যে সম্পূর্ণ রাস্তাতেই গাছ পড়ে আছে, আর কর্মীরা এখানে রাস্তা পরিষ্কারের কাজ করছে। এখানে দেখা যায় যে ঝড়ের কবলে অনেক গাড়িও ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এদিকে ডেভিড এবং এমিল অস্থির হয়ে কোনো এক জায়গার দিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা পুলিশেরা তাদেরকে বাধা দেয়। এরপর দেখা যায় সেখানকার একটি লেকের মধ্যে অনেক বড় একটি গাড়ি পড়ে আছে। পুলিশ এবং রেস্কিউ টিম এখানে কোনো মতে গাড়িটিকে উপরে তুলে আনে। এদিকে ডেভিড এখানে অস্থির হয়ে সেখানে থাকা পুলিশদেরকে জিজ্ঞাসা করে, আমার ওয়াইফ লুসি কোথায়, ওর কিছু হয়ে যায়নি তো? একথা শুনে একজন মহিলা পুলিশ তখন একটি লিস্ট চেক করে। লিস্টটি চেক করে সে ডেভিডকে বলে যে কাল রাতের পর থেকে তারা যতজন মৃত মানুষকে খুঁজে পেয়েছে তাদের মধ্যে লুসি নামক কেউ নেই, তাই আশা করা যায় সে ঠিক আছে। আসলে গতকাল রাতে লুসি এবং লুসির মতো অনেক পেশেন্টকে নর্থে অবস্থিত নতুন ব্রাঞ্চের সেই হসপিটালে ট্রান্সফার করা হচ্ছিল, আর ঠিক সেই সময় শক্তিশালী ঝড় শুরু হয়। আর যে গাড়িতে করে পেশেন্টদেরকে হসপিটালে নিয়ে আসা হচ্ছিল সেই গাড়িটি এই লেকের পানির মধ্যে পড়ে গিয়েছিল। আর এই খবর পেয়ে ডেভিড এবং এমিল দৌড়ে ছুটে এসেছে। যদিও লিস্টে লুসির নাম নেই, কিন্তু লুসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা লুসিকে অনেক খোঁজাখুঁজি করে। এরপর দেখতে দেখতেই রাত হয়ে যায়, কিন্তু তারপরও যখন লুসিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা তাদের কাপড় খুলে সেখানকার বিভিন্ন গাছপালাতে ঝুলিয়ে দেয় যে লুসি হয়তো জঙ্গলের আশেপাশের কোথাও লুকিয়ে আছে। তাই সে যদি তাদের দুজনের কাপড়ের স্মেল পায় তাহলে হয়তো সে তাদের কাছে চলে আসতে পারে। আসলে লুসির শরীর যখন পশুতে কনভার্ট হতে শুরু করেছে তখন থেকেই তার ঘ্রাণ শক্তি অনেক বেড়ে গিয়েছে, তাই তারা সেখানে সারি সারিভাবে তাদের পোশাক সাজিয়ে রাখে। এবার পরের দিন সকালে এমিল তার স্কুলে পৌঁছলে তার একজন ক্লাসমেট তার সঙ্গে কথা বলতে আসে। সে এমিলকে বলে, তুমি কি নিউজ শুনেছ যে গতকাল রাতের ঝড় ছিল পৃথিবীর সবচাইতে বড় ঝড়, আর এই ঝড় নাকি প্রায় অর্ধেক পৃথিবীতে একসঙ্গে হয়েছে। এতে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ মারা গিয়েছে, তাই এটাকে ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তাছাড়া গতকাল রাতে আমাদের পাশের এলাকাতেই নাকি একটি মানব পশুকে দেখা গিয়েছে যে কিনা মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে। একথা শোনার সঙ্গে সঙ্গেই এমিলের হাতে থাকা একটি বাক্স নিচে পড়ে যায়। এমিল অনেক ঘাবড়ে যায়। তার ক্লাসমেট তখন তার কাছে জানতে চায় যে সে একথা শুনে এতটা আপসেট কেন হয়ে গেল, কোনো সমস্যা হয়নি তো? আসলে এমিল ভাবছিল যে তাদের পাশের এলাকার সেই পশুটি হয়তো তার মা হতে পারে, তাই এমিল অনেক বেশি টেনশনে পড়ে যায়। এরপর কয়েকটি ক্লাসের পর যখন তাদের টিফিন পিরিয়ড শুরু হয় তখন দুটো ছেলে এবং মেয়ের গ্রুপ দড়ি দিয়ে কম্পিটিশন করছিল, আর একটি গ্রুপ এখানে হেরেই যাচ্ছিল, যেটা দেখে এমিল তাদেরকে হেল্প করতে গেলে তারা বলে যে এমিল তাদেরকে একা হারাতে পারলে তারা হার মানবে। এরপর দেখা যায় এমিল একাই যখন সেই রশিটি টান দেয় সঙ্গে সঙ্গেই অপোজিট টিমের সবাই পড়ে যায়। তারা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তারা ভাবতেই পারেনি যে এমিলের শরীরে এত শক্তি, কিন্তু এমিল সবসময় চুপচাপ থাকে। সে তার এই শক্তি কারো সামনেই প্রকাশ করতে চায় না। তো এখানে একজন ছেলে তাকে তাদের পার্টিতে তাকে ইনভাইট করে, কিন্তু এমিল ব্যস্ততা দেখিয়ে তাদেরকে মানা করে দেয়। এরপর সে দ্রুত তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে দেখতে পায় যে সে তার হাতে আঘাত পেয়েছে, আর তার নখের ভেতরে কিছু একটা ঢুকে গিয়েছে। তাই সে সেটাকে বের করার জন্য প্রথমে তার শার্টটিকে খুলে ফেলে। এ সময় আবার সে একটি আয়নার সামনে দাঁড়িয়েছিল, তাই যখনই সে তার শার্ট খুলে
তখন সে তার মেরুদণ্ডের হারে অদ্ভুত এক ধরনের পরিবর্তন দেখতে পায়, যেটা দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়। তার সন্দেহ হচ্ছিল যে সেও আবার কোনো জীবজন্তুতে পরিণত হচ্ছে না তো। এমিলিতে অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। সে গোসল করতে করতে তার এই হার ঠিক করার চেষ্টা করে, কিন্তু এটা তো কখনোই সম্ভব নয়। অন্যদিকে ডেভিড যখন একটি সুপার মার্কেটে ছিল, তখন তার সঙ্গে সেই মহিলা পুলিশটির দেখা হয়, যার কাছে মৃত ব্যক্তিদের লিস্ট ছিল। সে এখানে ডেভিডকে জানায় যে সে এবং তার পুরো টিম লুসিকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর ঠিক এমন সময় সেখানে কোনো একজন মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, আর চিৎকারের আওয়াজ শুনে যখন সবাই সেই ব্যক্তির কাছে ছুটে যায়, তখন সেই ব্যক্তি তাদেরকে বলে যে সে সেখানে অদ্ভুত এক ধরনের মানুষকে দেখতে পেয়েছে। একথা শুনে ডেভিড তাড়াতাড়ি করে তাকে খুঁজতে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এটা লুসি। কিন্তু তাকে খুঁজে বের করার পর ডেভিড দেখতে পায় যে এটা আসলে একটি ছোট্ট বাচ্চা, আর সেও আস্তে আস্তে জীবজন্তুতে পরিণত হচ্ছে। তবে তাকে দেখে মনে হচ্ছিল যে সে আস্তে আস্তে অক্টোপাসে পরিণত হচ্ছে। তো বাচ্চাটি এখানে সবাইকে দেখে পালানোর চেষ্টা করে, আর পুলিশ যখন তাকে ধরার চেষ্টা করে, তখন বাচ্চাটি তাদের দিকে নানা রকমের জিনিস ছুঁড়ে মারে, কিন্তু তারপরও পুলিশ কোনো মতে তাকে ধরেই ফেলে। এদিকে ডেভিড সেখানকার একটি র্যাকের নিচে অদ্ভুত এক ধরনের আওয়াজ শুনতে পায়। এরপর সে যখন র্যাকের নিচে তাকায়, তখন সে দেখতে পায় যে সেখানে ছোট্ট একটি বাচ্চা বসে আছে, যে কিনা একদম পাখিতে পরিণত হয়েছে। এরপর পুলিশেরা তাকেও ধরে ফেলে। এবার পুলিশদের সেখান থেকে চলে যাওয়ার আগে সেই মহিলা পুলিশটি ডেভিডকে জানায় যে তার নাম হচ্ছে অ্যানা। এবার অ্যানা এখানে দেখতে পায় যে ডেভিড তার গাড়িতে সুপার মার্কেট থেকে অনেকগুলো জিনিস কিনে রেখেছে। এতগুলো জিনিস দেখে অ্যানা তো অনেক অবাক হয়ে যায়। সেই ব্যাপারে ডেভিডের কাছে জানতে চাইলে ডেভিড তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে তাকে বলে যে সে নাকি একটি ক্যাম্পেইন করছে, তাই তার এতগুলো জিনিসের প্রয়োজন। কিন্তু আসলে ডেভিড এই জিনিসগুলো তার ওয়াইফ লুসির জন্য কিনেছে, কারণ লুসি যদি তার কাছে ফিরে আসে, তখন লুসির এগুলোর প্রয়োজন হবে। এবার বাড়িতে আসার পর ডেভিড দেখতে পায় যে ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। সেই ব্যাপারে এমিলকে বললে এমিল কোনো রেসপন্সই করে না। এরপর এমন সময় এমিলকে জুলিয়া একটি মেসেজ করে, যাকে এমিলের প্রথম দিনই ভালো লেগেছিল। জুলিয়া এখানে এমিলকে রিকোয়েস্ট করে যে এমিল যেন তাদের সেই পার্টিতে আসে। তখন লুসির জন্য তাদের দুজনেরই অনেক মন খারাপ ছিল। এমিলেরও তার মায়ের জন্য অনেক খারাপ লাগছিল, কারণ প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে তার মার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ডেভিড তখন এখানে এমিলকে বলে, তুমি কোনো চিন্তা করো না এমিল, তুমি দেখে নিও, আমার বিশ্বাস তোমার মা আমাদের কাছে ফিরে আসবে। সেই ঝড়ের পর অনেক পরিবারের সদস্যরাই হারিয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে তারা জঙ্গলের আশেপাশে লুকিয়ে আছে। এমনকি জানো, গতকাল রাতেই সুপার মার্কেটে দুজন এনিমেল হিউম্যানকে খুঁজে পাওয়া গিয়েছে। শুক্রবার আমার ছুটি আছে, তাই সেদিন তুমি আর আমি মিলে তোমার মাকে খুঁজতে যাব। কিন্তু জুলিয়া এমিলকে যেই পার্টিতে ইনভাইট করেছে সেটাও শুক্রবারই ছিল। তাই এমিল তার বাবাকে বলে যে সেদিন তার বন্ধুরা তাকে একটি পার্টিতে ইনভাইট করেছে, তাই তাকে সেখানে যেতেই হবে। কিন্তু এই কথা শুনে ডেভিড কিছুটা রেগে যায়, আর সে এমিলকে বলে, তোমার জন্য কি পার্টি বেশি জরুরি, নাকি তোমার মা? তোমার মাকে আগে খুঁজে বের করতে হবে। আর আমাদের এই বিপদের সময় তুমি পার্টি করার কথা কিভাবে ভাবতে পারো? একথা শুনে এমিল রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। তাই ডেভিড তখন তাকে বলে, ঠিক আছে পার্টিতে যেও, কিন্তু সন্ধে 7টার আগে বাড়িতে ফিরতে হবে। এবার দেখতে দেখতে শুক্রবার চলে আসলে এমিল সেই পার্টিতে চলে যায়। সে বন্ধুদের সাথে অনেক মজা করে। এদিকে এখানকার অনেক স্টুডেন্ট এনিমেল হিউম্যানের ব্যাপারে কথা বলছিল। এদিকে এমিল হঠাৎ করে মাথা ঘুরে নিচে পড়ে যায়। জুলিয়া মনে করে এমিল হয়তো টায়ার্ড হয়ে গিয়েছে, তাই জুলিয়া তাকে একটি মেডিসিন খেতে দেয়। কিন্তু এমিল সেই মেডিসিনটি একদম কুকুরের মতো চেটে খেয়ে নেয়, যেটা দেখে সকলেই একদম অবাক হয়ে যায়। এমনকি এমিল নিজেও বুঝতে পারছিল না যে সে এটা কি কাজ করলো। এরপর এমিল সঙ্গে সঙ্গে অদ্ভুত এক ধরনের আওয়াজ করতে করতে সেখান থেকে চলে যায়। সে একদম জঙ্গলের মাঝখানে চলে গিয়েছিল। এরপর পরের দিন সকালবেলা এমিল যখন চোখ খোলে, তখন সে দেখতে পায় যে সে একটি নদীর কিনারায় পড়ে আছে। আর এমন সময় জঙ্গলে সার্চ টিম এসে খোঁজ করছিল যে আশেপাশে কোনো এনিমেল হিউম্যান রয়েছে কিনা। এটা দেখতে পেয়ে এমিল তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে আসে, কারণ যদি তারা তাকেও ধরে নিয়ে যায়। এরপর এমিল বাড়িতে এসে সোজা আয়নার সামনে দাঁড়িয়ে যায়। সে দেখতে পায় তার মুখের মধ্যে লাল কিছু একটা লেগে আছে, এমনকি তার কাছে মনে হচ্ছিল তার গলার মধ্যে কিছু একটা আটকে আছে। সে তখন সেই জিনিসটাকে বের করার অনেক চেষ্টা করছিল। আর ঠিক এমন সময় সেখানে ডেভিড চলে আসলে সে বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে আবারও চেষ্টা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই তার গলার মধ্য থেকে পাখির একটি পাখা বেরিয়ে আসে, যেটা দেখে এমিল অনেক ভয় পেয়ে যায়। সে মনে করে যে সে কি কোনো পাখিকে ধরে খেয়ে ফেলেছিল, কিন্তু এই ব্যাপারে এমিল তার বাবাকে কিছুই জানায় না। এবার পরের দিন সকালে এমিল তার বাবার সঙ্গে তার মাকে খুঁজতে যায়। তাদের সঙ্গে তাদের একটি পোষা কুকুরও রয়েছে। তারা গাড়িতে করে জঙ্গলের বিভিন্ন জায়গাতে যায়। এখানে আমরা দেখতে পাই
যে এমিলের গালে নখের কিছু আঁচড় রয়েছে, আর এটা তার মাই করেছিল, কারণ তার মা আস্তে আস্তে জীবজন্তুতে কনভার্ট হওয়ার পরে সে তাকে চিনতই না, আর তাই এমিল তার মায়ের কাছে যেতে ভয় পেত। এবার ডেভিড একটি ম্যাপের মধ্যে মার্ক করতে থাকে যে কোন কোন জায়গায় তারা লুসিকে খুঁজবে। এরপর ম্যাপ অনুযায়ী তারা জঙ্গলের বিভিন্ন জায়গাতে যেতে থাকে। এমিল তার মাকে পুরো জঙ্গলে চিৎকার করে করে ডাকতে থাকে। এভাবেই তারা সারারাত লুসিকে খোঁজে, কিন্তু কোথাও তারা লুসিকে খুঁজে পায় না। তারা দুজনই তখন ক্লান্ত হয়ে গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায়। কিন্তু হঠাৎ করেই ভোরবেলা দেখা যায় তাদের কুকুরটি এখানে অনেক জোরে জোরে ভোগছিল। কুকুরটি তখন দৌড়ে জঙ্গলের মাঝখানের দিকে চলে যেতে থাকে, আর কুকুরটির আওয়াজ পেয়ে তার পিছু পিছু এমিলও যায়। কিন্তু তারা দেখতে পায় যে কুকুরটি আসলে একটি রুটির গন্ধ পেয়ে এখানে চলে এসেছে। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেখানকার গাছে একটি ছোট বাচ্চা রয়েছে, যেখানে একটি বানরে কনভার্ট হচ্ছে। তো এমিল যখন সেখানে দাঁড়িয়েছিল ঠিক তখনই সেখানে উড়ে একটি অ্যানিমেল হিউম্যান চলে আসে, আর সে সঙ্গে সঙ্গে এমিলের উপর হামলা করে। সে এমিলের হাতের মধ্যে তার নখ ঢুকিয়ে দেয়। কিন্তু যখন সে এমিলের দিকে তাকায় তখন তার কাছে মনে হয় যে এমিলও তার মতোই একজন অ্যানিমেল, তাই সে এমিলকে আর কিছুই বলে না। এরপর ঠিক এমন সময় সেখানে ডেভিড চলে আসে। ডেভিড দেখতে পায় যে এমিল তার শরীরে চোট পেয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে এমিলকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিল। কিন্তু এমিল সেখানে কিছুতেই যেতে চায় না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে যদি হসপিটালে একবার বুঝতে পারে যে সেও একটি অ্যানিমেলে কনভার্ট হচ্ছে তাহলে তাকেও তারা ধরে ফেলবে। এবার যাওয়ার পথে ডেভিড চেকপোস্টে গাড়ি থামালে সেখানে তাদের কাছে অ্যানা আসে। অ্যানা এখানে এমিলের শরীরের অবস্থা দেখে বলে, এমিলের কি কোনো সমস্যা হয়েছে, তার এই অবস্থা কেন? ডেভিড তখন বলে, আরে না না, তেমন কিছু না, ওকে আসলে একটি কুকুর কামড় দিয়েছে। অ্যানা তখন বলে, তাহলে তো অনেক সিরিয়াস বিষয়, ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো, আমিও তোমাদের সাথে যাচ্ছি। তাই বাধ্য হয়ে এখন তাদেরকে হসপিটালে যেতেই হয়। এরপর ডক্টর এখানে এমিলের ট্রিটমেন্ট করে। তারা এমিলের আসল ব্যাপারটি বুঝতেই পারে না। এরপর অ্যানা এখানে ডেভিডকে জানায়, আমার এখানকার নিয়মকানুন খুব একটা ভালো লাগছে না, তাই আমি এখান থেকে ট্রান্সফার হচ্ছি। আপনার যদি কখনো আমার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এরপর এমিল যখন তার বাড়িতে বসেছিল তখন হঠাৎ করে সে তার ক্ষতস্থান চাটতে শুরু করে, যেটা খুবই অদ্ভুত একটি বিষয় ছিল। এরপর সে যখন স্কুলে গিয়ে তার ক্লাসে বসেছিল তখন সেখানকার ল্যাবে সে কিছু ইঁদুর দেখতে পায় যেগুলো শব্দ করছিল। কিন্তু এই শব্দটি এমিলের মোটেও ভালো লাগছিল না। সে তখন নিজের অজান্তেই সেখানে চিৎকার করে ওঠে। এতে সেখানে থাকা সবাই চমকে যায়। এরপর ক্লাস শেষ করে যখন সে সাইকেল চালানোর চেষ্টা করছিল তখন সে সেটাও ঠিকমতো করতে পারছিল না, অথচ সে সাইকেল চালাতে এক্সপার্ট ছিল। তো জুলিয়া যখন এমিলের এই অবস্থা দেখতে পায় তখন জুলিয়ার তার জন্য অনেক মায়া হয়। সে এমিলকে সাইকেল চালাতে নিষেধ করে। সে বলে যে তার শরীর হয়তো দুর্বল, তাই তাকে ট্রিটমেন্ট নিয়ে আগে সুস্থ হতে হবে। কিন্তু এমিল তারপরও সাইকেল চালানোর চেষ্টা করছিল। জুলিয়া তখন তাকে বলে, আজকে আমি পায়ে হেঁটেই বাসায় ফিরব, তুমি চাইলে আমার সঙ্গে হেঁটেই যেতে পারো। একথা শুনে এমিল রাজি হয়ে যায়। এরপর জুলিয়া এমিলকে তার সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়, আর সে এমিলের মন ভালো করার জন্য তাকে মিউজিক বাজিয়ে শোনায়। এরপর জুলিয়া এমিলকে তাদের ফ্রিজে রাখে একটি মৃত পাখি দেখায়। পাখিটিকে দেখে এমিল বলে, তুমি এটাকে ফ্রিজে এভাবে রেখে দিয়েছ কেন? জুলিয়া তখন বলে, আমি আসলে ননভেজ খাই না, যদি আমি ননভেজ খেতাম তাহলে তো কবেই আমি এটাকে খেয়ে ফেলতাম। কিন্তু এই পাখিটিকে দেখে এমিলের কেন যেন এটাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। তারপরও সে নিজেকে সামলে নেয়। এরপর আমরা দেখতে পাই যে এমিল একটি নদীতে নেমেছে, আর সে তার হাত দিয়ে সেখান থেকে একটি মাছ উঠিয়ে ফেলে। এরপর সেটাকে উপরে নিয়ে এসে সে কাঁচাই সেই মাছটিকে খেয়ে ফেলে। আর দূর থেকে এই দৃশ্য দেখতে পায় একজন মহিলা। এরপর এমিল যখন বিষয়টি বুঝতে পারে তখন সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে তার সঙ্গে করে কয়েকটি মাছ নিয়ে সেই জায়গাতে চলে আসে যেখানে একজন অ্যানিমেল হিউম্যান তার উপর আক্রমণ করেছিল। তো এমিলকে দেখতে পেয়ে সেই অ্যানিমেল হিউম্যানের সেখানে চলে আসে। তবে সে হয়তো তার ডানায় আঘাত পেয়েছিল, তাই সে ভালোভাবে উঠতে পারছিল না। এমিলের তাকে দেখে অনেক মায়া হয়। এমিল তখন তাকে তার আনা মাছগুলো খেতে দেয়। এমিলের কাছে এখন তাকে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল, তাই এমিল তখন তার কাছে তার নাম জানতে চায়। কিন্তু সে তখন তাকে বলে, আসলে আমার এখন আমার নাম মনে পড়ছে না, আর যদি মনেও থাকতো তাও তো আমার সেই নামের কোনো অর্থই থাকতো না, কারণ এখন আমার নাম থাকা অথবা না থাকা একই কথা। যাই হোক, আমাকে খেতে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখন এখান থেকে যেতে পারো। এই বলে সে সেখানে বানরে পরিণত হওয়া যেই অ্যানিমেল হিউম্যান ছিল তার সঙ্গে মাছগুলো শেয়ার করে খায়। তবে কিছুক্ষণ পরে সে আবারও এমিলকে বলে যে সে ধীরে ধীরে একটি পাখিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু সে যখনই পাখির মতো ওড়ার চেষ্টা করে তখনই সে বারবার নিচে পড়ে যায়। এভাবে করে সে তার পুরো শরীরে অনেক আঘাত পেয়েছে, তাই ওরা শেখার জন্য তার একটি সুরক্ষিত জায়গার প্রয়োজন। এমিল তখন তাকে বলে, আমি একটি জায়গা চিনি,
সেখানে চাইলে তুমি খুব সহজেই ওরা শিখতে পারবে। এই বলেই এমিল তাকে একটি লেকের কাছে নিয়ে আসে। লেকের মধ্যে অনেকগুলো গাছ ভেঙে পড়ায় সেখানে অনেক ডালপালা পড়েছিল। তাই এমিল সঙ্গে সঙ্গে সেগুলোকে সরিয়ে লেকটিকে একদম পরিষ্কার করে দেয়। আর সে তাকে বলে, তুমি এখানে নিশ্চিন্তে ওরা শিখতে পারো, আমি সবকিছু পরিষ্কার করে দিয়েছি। আর উঠতে গিয়ে এখানে যদি তুমি পড়েও যাও তাহলে সোজা পানিতে পড়বে, এতে তুমি কোনো আঘাত পাবে না। এতে সে এমিলের উপর অনেক খুশি হয়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এদিকে আস্তে আস্তে এমিলেরও স্বাভাবিক আচরণে পরিবর্তন আসছিল। অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই। ডেভিড যখন রেস্টুরেন্টে কাজ করছিল ঠিক তখনই সে আশেপাশে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। এরপর সে চেক করলে দেখতে পায় যে সেখানে অনেক ভয়ানক একটি অ্যানিমেল হিউম্যান রয়েছে। আর সে সঙ্গে সঙ্গেই ডেভিডের উপর হামলা করে। ডেভিড এতে অনেক ভয় পেয়ে যায়। সেখানে আবার আরও একটি অ্যানিমেল হিউম্যান লুকিয়েছিল। তাদের আওয়াজ পেয়ে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু ডেভিড যখন এটা দেখতে পায় তখন তার কাছে মনে হয় যে এটা তার ওয়াইফ লুসি নয় তো। এদিকে ডেভিডকে বাঁচানোর জন্য সেখানে রেস্টুরেন্ট ওনারের ওয়াইফ চলে আসে। সে একটি লাঠি দিয়ে তাকে আঘাত করে চিৎকার করে সেখান থেকে চলে যেতে বলে। আর আশ্চর্যজনকভাবে তার কথা শুনে সে একদম চুপ হয়ে যায়। এরপর সে দৌড়ে সেখান থেকে বাইরে চলে গিয়ে তার পায়ের সাহায্যে দুটো বোট সেখান থেকে টেনে নিয়ে পানিতে নেমে যায়। এদিকে ডেভিডও সেখান থেকে দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। সে চিৎকার করে তার ওয়াইফ লুসিকে ডাকতে থাকে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সেই অ্যানিমেল হিউম্যানটি হয়তো লুসিই ছিল। তবে সেখানে গিয়ে সে ভাল্লুকের মতো একজন মানুষকে দেখতে পায়। এদিকে অ্যানিমেল হিউম্যানের খবর পেয়ে তাদেরকে রেস্কিউ করার জন্য সেখানে পুলিশ টিম চলে এসেছিল। আর ডেভিড সেখানে আসলে ওনারের ওয়াইফ তাকে জানায় যে তার উপর যেই প্রাণীটি হামলা করেছিল সে আসলে তার নিজের বোন। তাই সে তার কথা শুনে সেখান থেকে চলে গিয়েছে। এবার পরের দিন সকালবেলা এমিল যখন তার স্কুলে ছিল তখন টিফিন খাওয়ার সময় তার একটি দাঁত ভেঙে যায়, যেটা দেখে ক্লাসে সবাই তার উপর অনেক হাসে। তাই এমিল মন খারাপ করে সেখান থেকে জঙ্গলের মধ্যে চলে যায়, যেখানে তার সেই অ্যানিমেল বন্ধু রয়েছে। সে এখনো জঙ্গলের মধ্যে ওরা শেখার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। সে তার শরীরে অনেক আঘাত পায়। তাই এমিল তখন তার শরীরে মেডিসিন লাগিয়ে দেয়। এমনকি সে তার নাকেও অনেক আঘাত পেয়েছিল। এরপর এমিল যখন তার মাস্কটি সরিয়ে নাকে মেডিসিন লাগাতে যাবে তখন সে দেখতে পায় যে তার চেহারা অনেক ভয়ানক হয়ে গিয়েছে। তারপরও সে তার নাকে মেডিসিন লাগিয়ে দেয়। এমনকি সে তাকে ব্যান্ডেজও করে দেয়। আসলে তার চেহারার এই অবস্থা থাকার কারণেই সে সবসময় মাস্ক পরে ঘুরত। এবার এমিল এখানে তার কাছে জানতে চায় যে এখানকার গাছে যেই বাচ্চাটি সবসময় চড়ে থাকে সে কি কোনো বানরে কনভার্ট হচ্ছে। সে বলে, দেখে তো তাই মনে হচ্ছে। এবার সেদিন রাতের বেলায় এমিল তার মাকে খোঁজার জন্য তার বাবার সঙ্গে আবারও জঙ্গলে যায়। আর কিছুদূর যাওয়ার পর তারা সেখানে রেস্কিউ টিমকে দেখতে পায়। তারা তখন সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে পড়ে। এরপর তারা সেখানে এমিলের সেই সাইকেলটিকে খুঁজে পায়। ডেভিড তখন সাইকেলটিকে সঙ্গে করে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। এবার ডেভিড যখন বেসিনে তার হাত ধুতে যায় তখন তার কাছে মনে হয় যে বেসিনের পানি আটকে যাচ্ছে। তাই সে বেসিনের পাইপটি পরিষ্কার করলে দেখতে পায় যে সেখানে অনেক বড় বড় নখ আটকে আছে। দেখে মনে হচ্ছিল কোনো জন্তু জানোয়ারের নখ। ডেভিড এতে কিছুটা ঘাবড়ে যায়। আসলে এই নখগুলো ছিল এমিলের নখ। ডেভিড তখন তার ছেলে এমিলের কাছে আসে তাকে তার হাত দেখাতে বলে, কিন্তু এমিল কিছুতেই তার হাত দেখাচ্ছিল না। ডেভিড আসলে ভেবেছিল যে তার ছেলে হয়তো এমনিই সন্দেহ করছে যে তার শরীর কোনো অ্যানিমেলে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখন তার সত্যি সত্যি এমিলের উপর সন্দেহ হচ্ছিল। তাই সে তখন এমিলকে তার সাইকেলটি তাকে চালিয়ে দেখাতে বলে, কিন্তু এমিল তো এখন সাইকেল চালাতেই পারে না। তাই সে তখন তার বাবার কাছ থেকে বিষয়টি লুকোনোর জন্য দৌড়ে পালাতে থাকে, কিন্তু ডেভিড কোনো মতে তাকে পেছন থেকে ধরে ফেলে। এমিল তখন সেখানে কাঁদতে শুরু করে আর বলে, আমাকে ছেড়ে দাও বাবা, দয়া করে আমাকে এখান থেকে চলে যেতে দাও, আমি আর এখানে থাকবো না। কিন্তু ডেভিড তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কোথায় যাবে? তুমি আমার সন্তান, আমি বুঝতে পারছি তোমার সঙ্গে কি হচ্ছে। আমি আমার সবচাইতে কাছের মানুষ তোমার মাকে হারিয়ে ফেলেছি। এখন তুমিও যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচব বলো? তুমি না থাকলে তো তোমার মায়ের শোকে আমি কবেই মারা যেতাম। কিন্তু তুমি বাবার কাছ থেকে কথাটি লুকিয়েছ কেন? তুমি আমাকে সরাসরি এসে বলতে পারতে। নিজের মধ্যে কিছু লুকিয়ে রাখলে কষ্ট কখনোই কমে না। তাই আমাকে সবকিছু খুলে বলো। তোমার শরীরে কি কি ধরনের পরিবর্তন আসছে, তাহলে বোঝা যাবে যে কোন অ্যানিমেলে তুমি ট্রান্সফার হচ্ছ। তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু একটার ব্যবস্থা করেই ফেলবো। এরপর এমিল কিছুটা স্বাভাবিক হওয়ার পর তার বাবাকে সবকিছু খুলে বলে। সে তার বাবাকে জানায় যে তার শ্রবণ শক্তি অনেক বেড়ে গিয়েছে। সে দূরের যে কোনো জিনিসের আওয়াজ শুনতে পায়। যদি অনেক দূরেও ছোট্ট একটি পাথর নিচে পড়ে তারপরও সেই আওয়াজ তার কানে চলে আসে। তাছাড়া তার শারীরিক পরিবর্তনের মধ্যে তার নখ এবং পিঠের মেরুদণ্ড কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর ডেভিড তখন তার কাছে জানতে চায় যে তার মধ্যে যে এই সমস্ত পরিবর্তন আসছে সেটা কি তার ক্লাসমেট অথবা তার গার্লফ্রেন্ড জুলিয়া জানে? এমিল তখন বলে,
না না, কেউ জানে না, কিন্তু মাঝে মাঝে আমি তাদের সামনে অদ্ভুত কিছু আচরণ করে ফেলি। আর জুলিয়া আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার ভালো বন্ধু। ডেভিড তখন বলে, তাহলে প্রতিদিন তুমি জঙ্গলের মধ্যে গিয়ে কি করো? আমি তো ভেবেছিলাম ওখানে তুমি জুলিয়ার সঙ্গে গিয়ে গল্প করো। কিন্তু এমিল এখানে তার কথার কোনো উত্তরই দেয় না। এবার ডেভিড তার ছেলের অনেক যত্ন নিতে থাকে। সে তার ছেলেকে বলে, তুমি শুধু 2 সপ্তাহ কোনো মতে মানুষের মতো আচরণ করার চেষ্টা করো। 2 সপ্তাহ পরেই আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব, আর আমি আমার কাছে রেখে তোমার ট্রিটমেন্ট করাবো। কিন্তু যদি কোনো মানুষ টের পেয়ে যায় যে তুমিও এনিমেলে কনভার্ট হতে যাচ্ছ, তাহলে কিন্তু পুলিশ এবং রেস্কিউ টিম তোমাকেও তাদের সঙ্গে নিয়ে যাবে। তখন আমি তোমার মায়ের মতো তোমাকেও হারিয়ে ফেলবো। সেটা আমি কখনোই চাই না বাবা, তাই তোমাকে খুব সাবধানে থাকতে হবে। এরপর এমিল তার বাবার কাছে জানতে চায় যে সে কি তার মায়ের মতো তাকেও শিকল দিয়ে বেঁধে রাখবে। তার বাবা তখন তাকে জানায় যে সে তো কখনোই এমনটা করতে চায় না, কিন্তু সামনে কি হবে সেটা সেও জানে না। এরপর এমিল মেডিসিনগুলো খেতে শুরু করে। এবার ডেভিড এমিলের দাঁত চেক করলে দেখতে পায় যে তার দাঁতগুলো আগের তুলনায় অনেক বেশি ধারালো হয়ে গিয়েছে। এরপর ডেভিড এমিলকে পরামর্শ দেয়। সে বলে যে এমিল যেন সবসময় তার নখ কেটে রাখে, আর যেহেতু তার শ্রবণ শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে, তাই সে তার কানে 2 ইয়ারবাডস লাগিয়ে দেয়, যাতে করে অনেক বড় কোনো শব্দ তার মস্তিষ্কে আঘাত করতে না পারে। আর সে তার চুল দিয়ে ইয়ারবাডসগুলোকে ঢেকে দেয়, যাতে করে কেউ এটা দেখতে না পায়। আসলে ছেলেকে সুরক্ষিত রাখার জন্য ডেভিড সবকিছুই করছিল। এবার রাতের বেলা এমিল আবারও জঙ্গলের মধ্যে গিয়ে সে জুলিয়াকে ফোন করে, আর সে তার ফোনটি একটু দূরে সরিয়ে সেখানে চিৎকার করছিল। এরপর সে জুলিয়াকে বলে যে জুলিয়া কি তার আওয়াজ শুনতে পেয়েছে। জুলিয়া বলে যে এত দূর থেকে চিৎকার করলে সে কিভাবে শুনতে পাবে। এবার এমিল জুলিয়াকে তার ফোনটি দূরে রেখে চিৎকার করতে বলে, আর জুলিয়া যখন চিৎকার করে ওঠে তখন এমিল ফোনে তো তার আওয়াজ শুনতে পাচ্ছিলই, কিন্তু সে ফোনের বাহিরেও দূর থেকে তার আওয়াজ সরাসরি শুনতে পাচ্ছিল। অর্থাৎ ইয়ারবাডস দিয়েও তার খুব একটা লাভ হয়নি। এবার পরের দিন এমিল তার সেই বন্ধুর কাছে যায়। সে আসলে তার কাছ থেকে কিছু কথা জানতে চাইছিল, কিন্তু আজকে সে তার কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। কারণ সে যেহেতু একটি পাখিতে পরিণত হচ্ছিল, তাই পাখিদের মতোই তারও কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও সে এমিলকে চিনতে পারে। সে তখন এমিলকে দেখায় যে এমিলের জন্য সে কিভাবে উড়তে শিখেছে। সে সম্পূর্ণ জায়গাতে উড়ে উড়ে তাকে দেখাচ্ছিল। এমনকি সে উঠতে উঠতে এতটাই উঁচুতে চলে যায় যে এমিল তো ভয় পেয়ে গিয়েছিল যে যদি সে পড়ে যায়। সে চিৎকার করে তাকে নিচে আসতে বলে, কিন্তু সে তো মনের সুখে উড়েই বেড়াচ্ছিল। অতিরিক্ত এক্সাইটমেন্টে সে অনেক বড় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু সে এখন এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে গাছটি সেখানে ভেঙে পড়ে, আর সে উড়ে এমিলের সামনে চলে আসে। তার এত খুশি দেখে এমিলে অনেক খুশি হয়। এরপর সেই অ্যানিমেল হিউম্যান এমিলের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডেভিডদের রেস্টুরেন্টে আজকে স্পেশাল একটি পার্টি হচ্ছিল। তো সন্ধেবেলায় ডেভিডের কাছে রেস্টুরেন্টের ওনার আসে। ওনার এখানে ডেভিডকে জানায় যে সে গোডাউনে রান্না করার জন্য 2 প্রাণী রেখেছিল, কিন্তু এখন আর সেগুলোকে পাওয়া যাচ্ছে না। হয়তো কোনো অ্যানিমেল হিউম্যান সেগুলোকে নিয়ে গিয়েছে। এরপর সে ডেভিডের কাছে তার ছেলে এমিলের ব্যাপারে জানতে চায়, কারণ এমিলকে সে ইনভাইট করেছিল, কিন্তু এমিল এখনো এখানে আসেনি। তাই ডেভিড তখন এমিলের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এমিল তার ফোন ধরছিল না। এরপর অনেক রাতের বেলা এমিল ডেভিডের কাছে আসে। ডেভিড তার উপর প্রচণ্ড রেগেছিল। সে তখন চিৎকার করে এমিলকে বলে, কোথায় ছিলে তুমি? তোমাকে কতবার ফোন দিয়েছি দেখেছ? এমন সময় ডেভিড দেখতে পায় সে যে এমিলকে তার হাতে নখ কাটতে বলেছিল সেটা সে কাটেনি। তাই সে তার উপর আরও রেগে যায়। সে বলে যে তোমাকে আমি সাবধানে থাকতে বলেছিলাম, কিন্তু তুমি তোমার নখ পর্যন্ত কাটোনি। যদি তুমি কারো কাছে ধরা পড়ে যেতে তখন কি হতো? এরপর ডেভিড নিজেই একটি কাঁচির সাহায্যে তার নখগুলো কাটতে চায়, কিন্তু এমিলের কাছে তার বাবার এই আচরণ মোটেও পছন্দ হয় না। তাই সে তার বাবাকে কিছুতেই তার নখ কাটতে দিচ্ছিল না। এমনকি ডেভিড এখানে তাকে জোর করলে সে নিজের অজান্তেই ডেভিডের হাতে কামড় দিয়ে দেয়, আর ডেভিডও তখন সঙ্গে সঙ্গে এমিলের গলায় কাঁচি ধরে। সে বলে যে যদি এমিল তাকে তার নখগুলো কাটতে না দেয় তাহলে সে তাকে মেরেই ফেলবে। তাই এমিল ভয় পেয়ে গিয়ে তার নখ কাটতে দেয়। কিন্তু ডেভিড যখন এখানে তার নখ কেটে দিচ্ছিল তখন সে তার কান্না ধরে রাখতে পারছিল না। আসলে এমিল ছিল তার অনেক আদরের সন্তান, তাই সে ভাবছিল যে সে কি করে তার ছেলের গলায় কাঁচি ধরতে পারল। এবার বাহিরে আসার পর এমিলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তার নিজের প্রতিই নিজের অনেক ঘৃণা হচ্ছিল যে সে কিনা শেষ পর্যন্ত তার বাবাকেই কামড়ে দিয়েছে। যে বাবা তাকে এত ভালোবাসে, তাকে বাঁচানোর জন্য তার বাবা কি না করছে, আর সেই কিনা তার বাবার সঙ্গে এমন করলো। তাই এমিলের অনেক খারাপ লাগছিল। এমিল তখন তার মন ভালো করার জন্য জুলিয়ার সঙ্গে দেখা করতে যায়, আর জুলিয়াও কিন্তু তাকে ভালোবাসে। তাই তারা দুজনই তখন একে অপরের অনেক কাছে চলে আসে। আর এখানে জুলিয়া এমিলের মেরুদণ্ডের হার অনুভব করতে পারে। এরপর সে এমিলকে জানায় যে সে অনেকদিন আগে থেকেই জানে যে এমিল একটি অ্যানিমেলে কনভার্ট হচ্ছে, কিন্তু এতে তার কিছুই যায় আসে না। সে এমিলকে ভালোবাসে।
তবে এমন সময় এমিলের মেরুদণ্ডের সেই হাড় তাদের একজন ক্লাসমেট দেখে ফেলে, আর সে নিশ্চিত হওয়ার জন্য তার কাছে একটি ডিভাইস ছিল। সে তখন সেই ডিভাইসটিকে প্রেস করতে থাকে। আসলে এটা ছিল এমন একটি ডিভাইস যেটার আওয়াজ মানুষেরা নয়, বরং শুধুমাত্র পশু পাখিরা শুনতে পাবে। তাই অনবরত যখন সে ডিভাইসটিকে প্রেস করছিল, তখন এমিল সেটা শব্দ সহ্য করতে না পেরে বাহিরে বেরিয়ে আসে। তার ক্লাসমেট তখন এমিলকে নিয়ে মজা করে। সে তাকে বলে, আমি তো আগেই জানতাম যে তুমি একটা জানোয়ার, তোমার লজ্জা করে না একটি জানোয়ার হয়ে মানুষের মতো অভিনয় করতে? একথা শুনে এমিল খুবই রেগে যায়। সে তখন তার গালে অনেক জোরে একটি আঁচড় দেয়। এখন এই বিষয়টি অনেক সিরিয়াস পর্যায়ে চলে যায়। তাই মুহূর্তের মধ্যেই পুলিশ এবং সাধারণ মানুষও এমিলকে খুঁজতে শুরু করে। এমিল সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে এসে লুকিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে সেখানে সবাই তাকে খুঁজতে খুঁজতে চলে এসেছিল। আর সেখানে কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে পুলিশ সেখানে শুট করতে শুরু করে। সঙ্গে সঙ্গে সেই জায়গাটিকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। অন্যদিকে ডেভিড যখন এই খবরটি জানতে পারে, তখন সে এমিলের জন্য একদম অস্থির হয়ে পড়ে। অন্যদিকে আমরা এমিলকে দেখতে পাই। এমিল যখন সেই জায়গাতে লুকিয়েছিল, ঠিক তখনই সেখানে তার সেই এনিমেল বন্ধুটি চলে আসে। সে তখন এমিলকে সেখান থেকে উড়িয়ে একটি সুরক্ষিত জায়গাতে নিয়ে যায়, কিন্তু সেখানেও গাড়ি নিয়ে আর্মিরা পৌঁছে গিয়েছিল। এমিলের সেই বন্ধুটি নদীর উপরে কয়েকটি গাছের ডাল দিয়ে একটি রাস্তা তৈরি করে দিয়েছিল, যাতে করে এমিল পালিয়ে যেতে পারে। তাই এমিল কোনো মতে গাছের ডালের উপর দিয়ে দৌড়তে দৌড়তে সেখান থেকে চলে যায়। তাই পুলিশ এবং আর্মিরা সেখানে আটকে যায়। তবে তারা সেখানে সেই এনিমেল হিউম্যানটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তাকে শুট করে দিলে সে নদীর একদম কিনারায় গিয়ে পড়ে যায়। এমিল তখন দৌড়ে তার কাছে আসে। এমিল তার বন্ধুর এই অবস্থা দেখে অনেক কষ্ট পায়। সে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তার বন্ধু তার দিকে অনেক কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়, আর সঙ্গে সঙ্গে সেখানে সে মারা যায়। এমিল এতে প্রচণ্ড কষ্ট পেয়েছিল। তার আর্মিদের উপর অনেক রাগ হয়, কিন্তু তারপরে সে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবার শহরের অনেক মানুষ সেই এনিমেল হিউম্যানটিকে দেখতে আসে, যাকে আর্মিরা গুলি করে দিয়েছে। সকলের কাছে মনে হচ্ছিল যে এই হয়তো সেই ছেলেটির গালে আঁচড় দিয়ে দিয়েছে, কিন্তু আসলে তো সেই কাজটি করেছিল এমিল। এখন তারা এই এনিমেল হিউম্যানটিকে মারতে পেরে তারা ভেবেছিল যে তারা হয়তো অপরাধীকেই মেরে ফেলেছে। তাই তারা সবাই তখন সেখান থেকে চলে যায়। এদিকে এমিল সারারাত সেই জঙ্গলের মধ্যেই থাকে। সে বিভিন্ন গাছ থেকে ফল খায়। এরপর সকালবেলা সে নদীতে মাছ ধরতে নামলে আমরা দেখতে পাই যে এমিলের শরীর এখন অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছে। তার শারীরিক গঠনে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এমিল সিদ্ধান্ত নেয় যে সে এখন জঙ্গলের মধ্যেই থাকবে, কিন্তু এমিলকে দূর থেকে আবার ফলো করছিল তার বাবা। তবে এমিল সেটা জানত না। তো কিছুক্ষণ পর এমিল হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের গুহা দেখতে পায়। সে তখন কোনো কিছু না ভেবেই গুহাটিতে প্রবেশ করে। এরপর ঠিক তখনই সেখানে অনেক বড় একটি প্রাণী চলে আসে, আর এই প্রাণীটি এমিলকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। সে যখন এমিলের অনেক কাছে চলে আসে, এমিল তখন তাকে চিনতে পারে। আসলে এই প্রাণীটি ছিল এমিলের মা, যে কিনা এখন পুরোপুরিভাবে একটি এনিমেলে কনভার্ট হয়ে গিয়েছে। মাকে দেখতে পেয়ে এমিল অনেক খুশি হয়। তবে কিছুক্ষণ পর সে সেই পাহাড়ের গুহা থেকে বেরিয়ে যায়। এমিলের মা তাকে ইশারা দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করে যাতে করে সে এখান থেকে না যায়, কিন্তু এমিল তারপরও বাহিরে চলে যায়। এরপর এমিল পুরো জঙ্গলটি ঘুরে ঘুরে দেখতে থাকে। সে জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের মানুষকে দেখতে পায়, যারা কিনা অলরেডি বিভিন্ন জীবজন্তুতে কনভার্ট হয়ে গিয়েছে। কেউ পিগে পরিণত হয়েছে, কেউ বানরে পরিণত হয়েছে, আবার কেউ কেউ তো সাপেও পরিণত হয়েছে। আর তারা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্যই গভীর জঙ্গলে বসবাস করছে। তারা সবাই এখানে মিলেমিশে থাকে, আর যে কোনো বিপদে আপদে একে অপরকে সাহায্য করে। কিন্তু কোনো একভাবে শহরের আর্মিদের কাছে এই খবরটি পৌঁছে গিয়েছিল যে জঙ্গলের মাঝখানে অনেক এনিমেল হিউম্যান বসবাস করে। তাই এই সমস্ত প্রাণীদেরকে ধরার জন্য তারা গতকাল রাতে একটি প্ল্যান করেছিল। আর সেই প্ল্যান মোতাবেক তারা দূর থেকে জঙ্গলের মাঝখানে স্মোক বোম মারতে শুরু করে। এতে সমস্ত প্রাণীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। তারা পালানোর মতো আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। এরপর আর্মিরা সেখানে এসে সেই ডিভাইসগুলোকে প্রেস করতে থাকে, যেটা এমিলের সেই ক্লাসমেটের কাছে ছিল। তারা সেই ডিভাইসটির মাধ্যমে সেখানে আওয়াজ সৃষ্টি করে, যাতে করে যদি কোনো প্রাণী আশেপাশে লুকিয়েও থাকে তাহলে তারা যেন বাইরে বেরিয়ে আসে। এদিকে এখানকার প্রাণীরা এই আওয়াজ সহ্যই করতে পারছিল না। এমনকি এমিলের অবস্থাও অনেক খারাপ হয়ে যাচ্ছিল। এখন সমস্ত প্রাণীরা যখন এই আওয়াজে দুর্বল হয়ে পড়ছিল, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে আর্মিরা তাদেরকে ধরে ফেলছিল। এখন এমিলের অবস্থাও যখন অনেক খারাপ হয়ে যায়, তখন আর্মিরা এমিলকেও ধরে ফেলে। এরপর দেখা যায় যে পুলিশ এমিলকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে, কারণ এমিলকে দেখে স্বাভাবিক মানুষই মনে হচ্ছিল। আর খবর পেয়ে সেখানে ডেভিড চলে আসে। ডেভিড তখন তাদেরকে এখানে কনফারেন্স করার জন্য বলে, এমিল হচ্ছে আমার ছেলে, ওর কোনো সমস্যা নেই, ও কোনো এনিমেল হিউম্যান নয়। ভোরবেলা ও এমনি জঙ্গলের ভেতরে হাঁটতে যায়, তাই হয়তো সেখানে গিয়েছিল। এখন এমিলকে দেখে যেহেতু স্বাভাবিক মনে হচ্ছিল, তাই পুলিশেরাও তার কথা বিশ্বাস করে।
এরপর পুলিশ এখানে এমিলকে একটি সাইন করতে বলে, কিন্তু সে যখনই সাইন করার চেষ্টা করছিল তখন তার হাত এত পরিমাণ কাঁপছিল যে সে সাইন করতে না পেরে রাগ করে সেখানে অদ্ভুত আচরণ শুরু করে, যার ফলে পুলিশেরা এবার পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এমিলও আসলে ধীরে ধীরে এনিমেলে কনভার্ট হচ্ছে। এখন পুলিশেরা যখন এমিলকে এখান থেকে ধরে নিয়ে যাবে ঠিক তখনই ডেভিড সেই পুলিশের উপর হামলা করে সে নিজেই তার ছেলের পক্ষ থেকে সাইন করে দেয়, আর সে কোনোমতে তার ছেলেকে নিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে। কিন্তু এদিকে আর্মি ফোর্স তাদেরকে ধরার জন্য তাদের পিছু করতে থাকে, কিন্তু ডেভিড কোনোমতে তাদের গাড়িটিকে আর্মিদের আড়ালে নিয়ে আসে। এরপর এমিল এখানে ডেভিডকে বলে, আচ্ছা বাবা, যদি ওরা এখন আমাকে ধরে রেস্কিউ করে নিয়ে যায় তাহলে তুমি কি আমাকে দেখতে আসবে? ডেভিড তখন বলে, ওরা তোমাকে নিয়ে যেতেই পারবে না, তোমার বাবা আছে না তোমার সাথে, ওরা এনিমেল হিউম্যানদেরকে ধরে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের বদলে টর্চার করে, তাই আমি বেঁচে থাকতে তোমাকে কখনো তারা ওখানে নিয়ে যেতে পারবে না। কথা শুনে এমিল তার বাবার উপর অনেক খুশি হয়। এরপর সে তার বাবাকে জানায় যে সে জঙ্গলে তার মাকে দেখেছে। কথা শুনে ডেভিড তার মনে অদ্ভুত এক প্রশান্তি লাভ করে, কারণ এখন অন্তত সে জানতে পেরেছে যে তার ওয়াইফ অন্তত বেঁচে আছে। এরপর ডেভিড এমিলকে নিয়ে প্রায় কয়েক ঘন্টা জার্নি করে তাদের শহর থেকে অনেক দূরের একটি জঙ্গলের সামনে চলে আসে। এখানে সে গাড়ি থামিয়ে এমিলকে বলে, যাও বাবা, নিজের জীবনকে স্বাধীনভাবে উপভোগ করো, তুমি আজকে থেকে মুক্ত, তোমার যেভাবে চলতে ইচ্ছে করবে তুমি সেভাবেই চলবে, তোমাকে আর অভিনয় করে বাঁচতে হবে না, পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে সোজা তোমার মায়ের কাছে চলে যেও, আর যদি কখনো আমিও তোমাদের মতো হয়ে যাই তাহলে কথা দিচ্ছি আমি তোমাদের দুজনকে খুঁজে বের করব। এই বলেই ডেভিড তার ছেলেকে বিদায় জানায়। তার আদরের সন্তানের জন্য তার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু তারপরও সে খুশি, কারণ তার ছেলে অন্তত বেঁচে থাকবে, সে স্বাধীনভাবে তার জীবন কাটাবে, এটাই তার কাছে সবচাইতে বড় প্রাপ্তি।